না না ভয়ঙ্কর পরী, আমরা কি জন্য ভরসা করব আপনার উপর আর আপনার সাথে থাকব? হ্যাঁ ভয়ঙ্কর পরী, আমরা আপনাকে এই খবর দিয়েছিলাম যে রানী পরী সব পরীদের জাদুদণ্ড নিয়ে কৈলাসের দিকে যাচ্ছে, আর এই সময় পরীলোকের সব পরীরাই শক্তিহীন, আর এটাই সঠিক সময় পরীলোককে আক্রমণ করার জন্য। আপনি কি করলেন? পরীলোকে আক্রমণ তো করলেন, কিন্তু সব পরীদের সাথে আমাদেরও ওখানে বরফের পুতুল হওয়ার জন্য ছেড়ে দিলেন। ভুল ভাবছো। আমি প্রথমেই ভেবে রেখেছিলাম যে যখনই আমি পরিলোক দখল করতে পারবো সবার প্রথমে তোমাদের ওখান থেকে বের করব। কিন্তু তখনই বালবীর আর গণেশজি এসে আমার সবকিছু ভেস্তে দিল। আর যদি তোমরা আমার কথা বিশ্বাস করতে না পারো তাহলে তোমরা আমার ওপর প্রহার করতেই পারো। অনেক বড় শিল্পী এ। না না ভয়ঙ্কর পরী, আমরা কি করে আপনার উপর প্রহার করি? আমাদের জন্য তো আপনিই রানী পরী। আমাদের বিশ্বাস আছে আপনার উপর ভয়ঙ্কর পরী, যে আপনি যেটাই বলছেন সেটা সত্যি। তাহলে তোমরা আমার জন্য তোমাদের শক্তির ব্যবহার করো, আমার অসততার সঙ্গী হও, আর পরিলোককে দখল করতে আমাকে সাহায্য করো। কিন্তু হবে কি আমার? তোমার? আরে তোমার তো বানানো হবে সৌধ, যেটা দেখে সবাই বলবে 3টে লোকের মধ্যে সব থেকে মাথা মোটা মানুষের সৌধ। হ্যাঁ, সৌধ? ভয়ঙ্কর পরী, বলুন আমরা আপনার কি সাহায্য করতে পারি? তোমরা আমার জন্য পৃথিবীলোকের সমস্ত প্রাচীন ঐতিহাসিক সৌধকে এখানে নিয়ে এসো। ঐতিহাসিক সৌধ কেন? কারণ যার ইতিহাসই থাকবে না তার ভবিষ্যৎও থাকবে না। তাই আমি ওদের ইতিহাস মুছে দেব যাতে ওদের ভবিষ্যৎ নিজে নিজেই মুছে যায়। কিন্তু ভয়ঙ্কর পরী, এই কাজটা আপনি নিজে কেন করছেন না? করতে পারি, কিন্তু এই মুহূর্তে রানী পরী আর বালবীর আমার পরবর্তী প্রহারের অপেক্ষায় আছে, যাতে ওরা আমাকে বন্দি করতে পারে। কিন্তু এই কাজ যদি তোমরা দুজন করো তাহলে ওরা সন্দেহ করবে না। আর যদি তোমরা দুজন এই কাজে সফল হও তাহলে আমি তোমাদেরকে আমার প্রধান বানাবো। কি হবে এই দেশের? সবজির দাম কত বেড়ে গেছে। আগে পেঁয়াজ কাটলেই চোখ দিয়ে জল বেরোতো, আর এখন পেঁয়াজের দাম শুনলেই চোখ দিয়ে জল বেরিয়ে আসে। কি সময় ছিল, সোনা কিনতাম আর শান্তিতে শুয়ে থাকতাম, আর আজকের দিনে সোনার দাম শুনেই ঘুম উড়ে যায়। পেট্রোল, গ্যাস, বিদ্যুৎ সব জিনিসের দাম বেড়ে গেল। কি হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই দেশের না, আমার বউয়ের সামনে এত বড় বিপদ, কিন্তু দেখতে পাচ্ছে না। তোমার বউ? না, এই দেশটা। ব্যাপারটা বুঝতে হবে। এই দেশকে? না, আমার বউকে। ও কিছু বুঝতেই চায় না, ব্যাস শপিং শপিং শপিং। চিন্তা করো না, ঠিক বুঝে যাবে। আমার বউ? না, দেশ। এই সময় একটাই উপায় আছে, সাশ্রয়। আমি বোঝাবো, আমি বোঝাবো। কাকে? আপনার বউকে? না, দেশকে, পুরো দেশকে বোঝাবো। একদিন বোঝাবো, একদিন সব বোঝাবো। একদিন বোঝাবে, সব বোঝাবে, কিন্তু নিজে কি বুঝলো আমি তাই বুঝলাম না। কিন্তু আমি বুঝে গেছি, একটাই উপায় আছে, সাশ্রয়, সাশ্রয়। আরে কে কে? আরে শুনেছি শুনেছি, বেল শুনেছি। আসছি আসছি রে বাবা। বাবা
বাবা কি হলো তোমার? হ্যাঁ, মূল্য বৃদ্ধির কারেন্ট লেগেছে, তাই তো? বাবা, তোমার হাতটা তো বেলে আটকে গেছে। দাঁড়াও দাঁড়াও বাবা, আমি এক্ষুনি ছাড়াচ্ছি। বাবা, দাদা, তোমরা কি বেল বাজানোর ওয়ার্ল্ড রেকর্ড করছো? ঠিক আছে, আমিও ওয়ার্ল্ড রেকর্ড বানাবো। মজা হবে, মজা হবে, মজা হবে। মেহের, দরজা তো খোলা কিন্তু ঘন্টা কে বাজাচ্ছে? জানি না, চল দেখি। চল। মেহের, আমার মনে হচ্ছে এদের কারেন্ট লেগেছে। আমি এক্ষুনি এদের ছাড়াচ্ছি। হ্যাঁ, মানব দাঁড়া, এরকম ভাবে নয়, আমাদের ওদেরকে কাঠ দিয়ে বাজাতে হবে। তুই ভুলে গেছিস না, আমাদের স্কুলে পড়ানো হয়েছিল উড ইজ আ ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, মানে কাঠে কারেন্টের প্রভাব হবে না। যা যা যা, তাড়াতাড়ি কাঠ নিয়ে আয়। হ্যাঁ, মানব তাড়াতাড়ি এই নে। হ্যাঁ, সব ঠিক আছে। মানে ভগবান করুক সব ঠিক আছে। কি বেল? আরে বাবার কথা বলছি। হ্যাঁ, আমি তো ঠিক আছি, কিন্তু তোর এই বেল ঠিক নেই। এই আওয়াজ কম আর কারেন্ট বেশি দেয়। তোকে বলেছিলাম না ইলেকট্রিশিয়ানকে ডেকে একে ঠিক করে নে। কিন্তু বাবা, ও তো 500 টাকা চাইছিল। এর থেকে বেশি ঝটকা তো ইলেকট্রিশিয়ান দিচ্ছে। তাহলে যতক্ষণ না 200 টাকার ইলেকট্রিশিয়ান পাচ্ছি ততক্ষণ আমাদের কারেন্ট খেতেই হবে। মানে ততক্ষণ পর্যন্ত কারেন্ট থেকে বাঁচতে হবে। না না না, এক কাজ করি, আমি এই বেলটাকে ঠিক করে দিচ্ছি। দাদু, তুমি ইলেকট্রিশিয়ানও? না বাবা না, আমি ইলেকট্রিশিয়ান নই। এখন বাজার দর যা বেড়ে গেছে, সব কাজ আমাদের নিজেদেরই করতে হবে। ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ড্রাইভার সব। আজকে এই বেলটাকে ঠিক করেই ছাড়বো। আরে বাবা, আস্তে আস্তে, দেখে কি করছো তুমি? ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। বাহ জেদি, কত সুন্দর ঐতিহাসিক সৌধ। সবার আগে এটাই অদৃশ্য করে ভয়ানক লোকে পাঠাই। না, আমাদের এরকম করা ঠিক নয়। আরে কেন নয় জেদি, আমরা ভয়ঙ্কর পরীকে কথা দিয়েছি যে আমরা ওনার জন্য সব ঐতিহাসিক সৌধ নিয়ে আসব। হ্যাঁ রাগী, কিন্তু আমরা যদি এরকম করি তো কিছুক্ষণের মধ্যে পৃথিবী লোকের সবাই সবকিছু জেনে যাবে আর ওখানে হাহাকার জেগে উঠবে, যাতে পরীরা আর বালবীর দুজনেই সাবধান হয়ে যাবে আর আমরা ধরাও পড়তে পারি। হ্যাঁ জেদি, আর যদি আমরা ধরা পড়ে যাই তাহলে রানী পরী তো সব থেকে আগে আমাদের শক্তি ছিনিয়ে নেবেন আর তারপরে আমাদের সারা জীবনের মতো সর্বদা কয়েদখানায় বন্দি করে দেবেন। হ্যাঁ রাগী পরী, আর আমরা যে ভয়ঙ্কর পরীর জন্য এত ভয়ঙ্কর কাজ করছি সে আমাদের বাঁচাতেও আসবে না। তো আমরা আমাদের প্রাণ আর আমাদের শক্তি তার জন্য বিপদে কেন ফেলবো?
আর ও নিজে ফাঁসতে চায় না, তার জন্য সেই কাজটা আমাদের দিয়ে করাচ্ছে। হ্যাঁ জেদি, ভয়ঙ্কর পরি একেবারেই বিশ্বাসের যোগ্য নয়, কিন্তু আমরাই বা কি করতে পারি? কারণ আমাদের ওনাকে বিশ্বাস দিতে হবে যে আমরা ওনার সাথে আছি। তুমি একদম ঠিক কথা বলছো। আর আমাদের এই সময় এই ঐতিহাসিক সৌধকে এখান থেকে উধাও করে ভয়ানক লোকে পৌঁছতেই হবে। পৌঁছতে হবে কি করে? একদম সেইভাবেই রাগি, যেরকম ভাবে ও এই কার্যটা আমাদের দ্বারা করাচ্ছে। আমরাও এই ঐতিহাসিক সৌধকে অন্য কারুর দ্বারা উধাও করাবো। জেদি, কিন্তু কাকে দিয়ে? আহ, আহ, আহ। আহ, আহ, হয়ে গেছে বেল, ঠিক। কিন্তু এখনো যদি এতে কারেন্ট থাকে তাহলে এই লাঠিতে আবার কারেন্টই লাগবে না। এই টেস্ট কে করবে? অমরনাথ ঢালি। আমি? না না, আমি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে ভাই, আমি অমরনাথ ঢালি। কি হয়েছে? আসলে ব্যাপারটা হলো, আপনার নামে একটা চিঠি আছে, এই নিন। চিঠি আমার নামে এসেছে আর তুই খুশি হচ্ছিস? এই পোস্টম্যানকে দিয়ে না কারেন্ট আছে কিনা চেক করাতে হবে। আরে ভাবছেনটা কি? এই নিন চিঠি। আরে এটা কোনো পদ্ধতি হলো চিঠি দেবার? আচ্ছা, তো আমি কি ব্যান্ড বাজাবো? না, বেল বাজা। হ্যাঁ? আসলে বেল না বাজালে না চিঠি নেওয়ার মজা আসে না। আসলে কি পোস্টম্যান আসবে, বেল বাজাবে, আমি দরজা খুলবো, তারপর না চিঠি নেবো। আরে আপনি যখন বাইরে দাঁড়িয়ে আছেন, দরজা খোলা আছে, বেলটা বাজাবো কি করে? আসলে তোর এটাই প্রবলেম তো। এবার তো আমিও নেই আর দরজাও বন্ধ। বেল বাজা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বেল বাজাচ্ছি। মাথা পুরো খারাপ আছে লোকটার। মানে বেল ঠিক হয়নি। আরে, এ তো কারেন্ট লেগেছে। আরে আপনার বেল তো কারেন্ট মারে। হ্যাঁ, ওটাই তো টেস্ট করার ছিল। এবার দেখো ব্যাপারটা কি, কিছুক্ষণ পর আবার তুমি চিঠিটা নিয়ে এসো। আমার চিঠি? হ্যাঁ, কেন? বেলটা টেস্ট করতে হবে না, তাই না? আরে শোন, আরে বেলটাকে টেস্ট করবে। এই মেহের বললো কোথায় রয়ে গেল, কি জানি কোথায় আটকে গেল। মন্টু, আমার ব্যাগটা ছেড়ে দে। এ পুচকে, কি করছিলিস? দেখতে পাস না ঠুকছি? বস কে? সরি বস, আমি এখানে খেলার প্রস্তুতি নিচ্ছি। আমি খুব দুঃখিত মানব, তোর এখানে খেলার সময় সমাপ্ত হয়ে গেছে। কারণ এখন আমরা এখানে খেলবো। সবার আগে আমি স্টাম্প লাগিয়েছি, তাহলে সবচেয়ে আগে আমিই খেলবো। তাহলে ঠিক আছে, শুরু করা যাক আজকের গেম। কে খেলবে এই ময়দানে? আমি। ভুল উত্তর। দেখ মানব, তোর তো স্টাম্পসও পড়ে গেছে না, তোর কাছে কোনো লাইফ লাইন আছে। এবার তুই কি করবি? তুই এটা ঠিক করছিস না মন্টু, আমি তোকে স্ট্যাম্প দিয়ে মারবে না। তো ব্যাট দিয়ে মারবি? বোকারা, তোরা ওর মনের কথা বলছিস না নিজের মনের? এই পুচকে, এখান থেকে বেরিয়ে যা, না হলে বস, তুমি জিতে গেছো। কে খেলবে এই ময়দানে? তাহলে চলো খেলি। চুপ, আমি এখানে খেলতে ফেলতে চাইনি, আমি তো শুধু মানবকে এখান থেকে তাড়াতে চেয়েছিলাম। এই মন্টু কখনো শোধরাবে না, সব সময় নিচে রোয়াব দেখায়। এখানে যদি মেহের বল্লু থাকতো না, তাহলে আমি দেখিয়ে দিতাম মন্টুকে। জেদি, পেয়ে গেছি আমরা আমাদের অস্ত্র।
যে আমাদের হয়ে পৃথিবীলোক থেকে ঐতিহাসিক সৌধ উধাও করবে। হ্যাঁ রাগী, মানব এই কার্যের জন্য একদম ঠিকঠাক, কারণ বালবীর ওর ওপর কোনো সন্দেহই করবে না। জেদি, আমরা আমাদের শক্তি একটা চকলেটে দিয়ে দেব, যেটা খেয়ে মানব, রাগী আর জেদি দুজনেরই শক্তি পেয়ে যাবে। আর তারপর মানব রেগে গিয়ে যাই বলবে সেই কথাটা সত্যি হয়ে যাবে। আর তোমার মনে আছে তো রানী পরী কি বলেছিলেন? যে রাগের পরিণাম শুধু বিনাশী হয়। রাগী, আমাদের অর্ধেক কাজ তো সম্পন্ন হয়েছে। এখন ব্যাস আমাদের একটা ছোট্ট বাচ্চা হয়ে মানবকে এই চকলেটটা খাওয়াতে হবে, আর বাকি অর্ধেক কাজ মানব পূরণ করবে। চলো রাগী, চলো জেদি। আমিও না বেকার বেকার রাগ করছি। বাবা সব সময় বলে যে রাগ করলে সব সময় আমাদের ক্ষতি হয়, তাই এর জন্য নো রাগ। যা মন্টু যা, তোকে ক্ষমা করে দিলাম। দাদা সরি মন্টু, সরি। তুই কে? আমার নাম নাতাশা। হ্যাঁ, আমার নাম নাতাশা, আর এই চকলেটটা আমি তোমায় দিতে চাই। চকলেট? দে দে। ওয়াও, না না, তুই রেখে দে। আমার মা বাবা আমাকে বারণ করেছে যে অচেনা লোকের থেকে কিছু নিতে নেই। আমি অচেনা কোথায়? আর তুমি তো আমার নাম জানো, আর আমিও তো তোমায় দাদা বললাম। হ্যাঁ, তোর কথাটা তো ঠিক। আর এমনিতেও আজ আমার জন্মদিন, আজ আমি সবাইকে চকলেট দিচ্ছি। আজকে তোর জন্মদিন? হ্যাপি বার্থডে নাতাশা। থ্যাংক ইউ। তো এবার তো তুমি এই চকলেট খাবে। হ্যাঁ হ্যাঁ, এবার তো আমাকে চকলেটটা খেতেই হবে। ওয়াও, জেদি, আমাদের কার্যসিদ্ধি হয়ে গেছে। এখন যখন যখন মানব রেগে গিয়ে যা বলবে সেটাই সত্যি হয়ে যাবে। আমার খুব রাগ হচ্ছে। আমার উপর? না না, ওই মন্টুর উপরে। তাহলে তুমি এই মন্টুর সঙ্গে কি করবে দাদা? আমি কি করব? কিছু তো করবে দাদা। ওই মন্টু তোমায় কিভাবে বিরক্ত করতে পারে? হ্যাঁ, ওই রকমই ইচ্ছা তো করছে। আমি ওকে কি ইচ্ছা করছে দাদা বলো? ইচ্ছা তো করছে যেমন ভাবে গ্যাসের বেলুন মন্টু আমার থেকে গ্রাউন্ড নিয়ে নিয়েছে, ওরম ভাবেই। ওরম ভাবে কি দাদা বলো? ওরম ভাবেই ও যেন গ্রাউন্ডটা না পায়। কিন্তু দাদা, মন্টুকে তো ওই গ্রাউন্ড থেকে কেউ সরাতে পারবে না। কেউ ওকে সরাতে পারবে না, কিন্তু মাঠ নিজেই ওর পায়ের তলা থেকে সরে যাক। হ্যাঁ বস, পালাও বস পালাও, নাহলে আমরা মাটির নিচে চলে যাব। পালাও। হ্যাঁ পালা।
এই মাটি ফেটে যাচ্ছে, এবার কি করবো বস? বাঁচাও! বাঁচাও! আরে এইসব কি হচ্ছে? আরে গ্রাউন্ড ভেতরে কি করে চলে যাচ্ছে?